ভোটার ঢোকাচ্ছে হাওড়া দমজুর ফার্ম। দেখুন আরও আছে প্রমাণ, এই বস্তাগুলো বস্তা বস্তা প্রমাণ। এইটা দেখুন গায়েঘাটা থেকে যতটা পেরেছে, যারা সত্যি গণতন্ত্রকে ভালোবাসেন তারা এই অন্যায়টা দেখতে পাচ্ছেন না। এটা হাতিয়ারা থেকে হেরো বিজেপি, তাই জন্যে মাঠে ময়দানে নেই, কোনো প্রচারে নেই, আর প্রচারের সময় আবার টাকা বিলি করছে, সেটাই দেখা যাচ্ছে। আর এই সমস্ত কাগজ তৈরি করার জন্যে অত্যন্ত ব্যস্ত, কোনো ক্যাম্পেইন নেই তাদের। এই ক্যাম্পেইন তাদের চলছে কিভাবে ফর্ম 6-এর মাধ্যমে ভোটার ঢোকানো যাবে, যারা সত্যি অন্য রাজ্যের ভোটার তাদেরকে এই ভোটার লিস্টে ঢোকানোর চেষ্টা, আর এই টাইপের ফর্ম 7 দিয়ে বৈধ ভোটারকে বাদ দেওয়ার চেষ্টা, এইটা করছে বিজেপি। গতকালকে অভিষেক ব্যানার্জি সিও দপ্তরে পৌঁছেছেন, আর আজকে সেইটা তার মান সম্মান বাঁচানোর জন্য পৌঁছে গেছেন শুভেন্দু অধিকারী। আজকে বিজেপি লিডার অফ দি অপোজিশন প্রার্থী তিনি পৌঁছে গেছেন, এবং তিনি আজকে যেই মুহূর্তে সিও অফিসের সঙ্গে তার কথাবার্তা হয়ে যাওয়ার পরে বেরিয়ে গেছে, কতটা এম্পাওয়ার করেছে, কতটা শক্তি দিয়েছে বিজেপি কাডারদের। সেই সময় তারা ঢুকে যাচ্ছে আরও বান্ডাল এই ফর্ম 6 নিয়ে। এইবার আমরা ওখানে বিএলওরা একবারে সিও অফিসের সামনে একজনকে ধরেছে পূর্ব মেদিনীপুর থেকে, প্রায় 400টি ফর্ম 6 অ্যাপ্লিকেশন একজন পূর্ব মেদিনীপুর থেকে বাল্ক সাবমিশন করছে। সমস্ত নিয়ম ভেঙে গেছে, সমস্ত নিয়ম বিজেপির জন্যে ভেঙে দেওয়া হয়েছে তাদেরকে সুবিধে করার জন্যে। আসুন সিও দপ্তরে যখন গতকালকে সিওকে জানা গেল, জিজ্ঞেস করা হলো যে এত কাগজ কি জমা পড়ছে, আপনি রিসিভ কি করছেন? বলছে কাগজ তো অনেক কিছু হতে পারে, কাগজ নানান রকম হতে পারে, কাগজ নানান রকম নয়, একরকম কাগজই আসছে, সেইটা হচ্ছে ফর্ম 6 আর ফর্ম 7। ফর্ম 6-এর মাধ্যমে চালাকি করে নতুন ভোটার প্রবেশ কেন? মহারাষ্ট্র দিল্লি মডেলটা এখানে আনার চেষ্টা, বিহার মডেল করতে হবে সেই চেষ্টা, আর ফর্ম 7 দিয়ে জেনুইন লিগাল ভোটারগুলোকে বাদ দেয়া। গতকালকে আমরা ধরেছিলাম তো, এগরা ছিল, নোয়াপাড়া ছিল, উত্তর কলকাতা ছিল, জগদ্দল ছিল, ভাটপাড়া ছিল, মিলিয়ে নিন। আজকে মুর্শিদাবাদের ফর্ম 200, মেদিনীপুর থেকে 800, সন্দেশখালি থেকে 2000। কাপুরুষ বিজেপি আর ইসিআই মদতে, সিও দফতরের মদতে এই সমস্তগুলো চলছে। মাননীয় মুখ্যমন্ত্রী আজকে আবারও চিঠি লিখেছেন চিফ ইলেকশন কমিশনার, যিনি দিল্লির সম্রাট, তিনি ওইখানে ওই থ্রোনে বসে আছেন, সিংহাসনে বসে আছেন, তাকে কত চিঠি না লিখেছে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আবার তার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, যারা ফেয়ার অ্যান্ড ফ্রি বলছেন, এই ফেয়ার অ্যান্ড ফ্রি এটা কি তার উদাহরণ। দিদিও লিখেছেন যে এতগুলো লার্জ নাম্বারস অফ ফর্ম 6 অ্যাপ্লিকেশনস সাবমিটেড বাই বিজেপি এজেন্টস অ্যাট দি অফিস অফ দ্য চিফ ইলেকটোরাল অফিসার। এইটা চলছে, এই মডেলটা এখানে আনার চেষ্টা মহারাষ্ট্র, দিল্লি, হরিয়ানা, বিহার, এই চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি। আমরা তার প্রতিবাদ জানাই, এবং আবারও সিও দফতরের সিওর কাছে 24 ঘন্টা পেরিয়ে গেছে, আপনি কিন্তু এখনও উত্তর দেননি, এখনও ফুটেজ দেননি, এখনও গতকালকে 30শে মার্চ 2026 তার 30,000 অ্যাপ্লিকেশন যেটা পড়েছে কোন জেলা, আপনারা তো ড্যাশবোর্ডে দেখতে পারবেন, আপনি ড্যাশবোর্ডে দেখে বলুন না। এত ব্যস্ত, একটা ত্রুটি মুক্ত ভোটার লিস্ট বের করতে পারলো না, একটা ত্রুটি ছাড়া ভোটার লিস্ট বের করতে পারলো না। পুরোপুরি অস্বচ্ছভাবে কাজটা হচ্ছে, নন ট্রান্সপারেন্ট কাজ হচ্ছে, কি করে ফেয়ার অ্যান্ড ফ্রি হবে? এবং যখন একটা দায়িত্বশীল রাজনৈতিক পার্টি তৃণমূল কংগ্রেস ডিমান্ড করছে, তাকে বলছে যে আপনি সিসিটিভি ফুটেজ দিন, বলছে আমি জানি না সিসিটিভি ফুটেজ আদৌ আছে কি না। কই, আমরা তো পেয়ে গেলাম ফুটেজ। যদি চোখ খুলতে রাখতে হয়
তাহলে অনেক কিছুই দেখতে পারবেন। যদি চোখ আর কান বন্ধই রাখেন তাহলে বুঝতে হবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতে তিনিও শিকার হয়েছেন, এই ষড়যন্ত্রে তিনিও শিকার হয়েছে। আমরা খুব দুঃখের সঙ্গে বলতে হয়, এটা ভোট অধিকার নিয়ে খেলা হচ্ছে, এটা মানুষের অধিকার নিয়ে খেলা হচ্ছে, এটা কিন্তু গণতান্ত্রিক অপরাধ। আবারও বলি, 24 ঘন্টা পেরিয়ে গেছে, ফুটেজ কোথায়? ফর্ম 6-এর নামগুলো কোথায়? ফর্ম 6 কারা জমা দিয়েছেন সেইটার তথ্য কোথায়? আর আবার অবিরাম আজকে 31শে মার্চ আবারও তাদের চিফ ইলেকশন কমিশনকে চিঠি তো দেয়াই হয়েছে, এবং আমরা আবার ডিমান্ড করছি গণমাধ্যমের মাধ্যমে, আপনাদের মাধ্যমে এই রাজ্যের মানুষকে সোচ্চার করা। ভাবুন তো, তৃণমূল কংগ্রেসের প্রার্থী সমস্ত ডিক্লেয়ার্ড হয়ে গেছে, প্রত্যেকটি প্রার্থী ব্যস্ত তার প্রচারে। এইটাই তো নিয়ম, প্রচার করব, সমর্থন চাইব। ভারতীয় জনতা পার্টি ধাপে ধাপে কেসে কেসে লিস্ট বের করছে, এখনো অসম্পূর্ণ, কিন্তু তারা এই ষড়যন্ত্র করে যাচ্ছে। ফলে আপনাদেরকে আমরা ভিডিও দেখালাম, আপনাদেরকে আমরা এই প্রমাণ দেখালাম হার্ড কপি, যেখানে পরিষ্কার করে একজন আবেদনকারীরা রয়েছেন, একটা কয়েকটি উদাহরণ দিয়েছি, যারা ফর্ম 7-এর মাধ্যমে বৈধ ভোটারকে বাদ দেওয়ার চেষ্টা করছে, আর ফর্ম 6-এর মাধ্যমে অবৈধ ভোটার যারা এই রাজ্যের ভোটার নয়, ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে, এরা বাংলাদেশি, এরা রোহিঙ্গা, এরা অনুপ্রবেশকারী। কোত্থেকে অনুপ্রবেশ হচ্ছে? বিভিন্ন রাজ্য থেকে যে অনুপ্রবেশ হচ্ছে, ওইখানে ফর্ম 8 দিয়ে অস্থায়ীভাবে কয়েকদিনের জন্য এখানে জমা দেও, ফর্ম 6-এর মধ্যে ঢুকে উল্টো পাল্টা ভোট দিয়ে এখানকার ডেমোগ্রাফি পাল্টে আবার ফেরত যাওয়া। ভারতীয় জনতা পার্টি এতই যদি কনফিডেন্ট ছিলে যে সরকার গঠন করতে পারবে, তাহলে এই SIR করার বা কি দরকার ছিল, আর এই ষড়যন্ত্র করার কি দরকার? বুঝতে পারছেন তো? মানে একবারই বোঝাই গেল পরিষ্কার যে তারা প্রস্তুত নয়, তারা নিজেরা ইনসিকিওর, তারা জানে তারা হারছেন, এবং তাই জন্যে এই চেষ্টা করা। আমরা আজকে ইলেকশন কমিশন কাছে যে দাবিটা রেখেছি সেটা পরিষ্কার বললাম। এই লড়াইটা কবে থেকে আরম্ভ হয়েছে দেখুন, সেই ফেব্রুয়ারি মাসে 2025-এ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায় হাতে হাতে ভোটার লিস্ট সামনে দেখিয়ে দিল, দেখুন ডুপ্লিকেট ভোটার। দেখিয়েছিল কিনা আপনারা স্মরণ করুন, যে উত্তরপ্রদেশের নাম আছে এখানেও আছে, ঝাড়খণ্ডে নাম আছে এখানেও আছে, বিহারে আছে নাম এখানেও আছে। তখন থেকে ডুপ্লিকেট ভোটার, সেই নিয়ে লড়াই আরম্ভ হলো। তারপর ডুপ্লিকেট, অ্যাবসেন্ট এই ভোটারগুলো বাদ দেয়া, আর এই লড়াইটা তিনি নিয়ে গেছেন সুপ্রিম কোর্ট অবধি, কারণ বৈধ ভোটারকে বাদ দেওয়া হচ্ছিল। ফলে এইটা না হলে, এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি নামে, আজকে দেখুন তো অ্যাডজুডিকেশনের মাধ্যমে প্রথমে তো সাপ্লিমেন্টারি লিস্ট প্রথম পরিষ্কারভাবে বের করেনি, 24 তারিখে রিলিজ হলেও দেখতে দেখতে 28 তারিখ হয়ে গেল। তারপরে 1, 2, 3, 4 অ্যাডজুডিকেশন বের করলো, ডিসপোজাল হয়েছে। ডিসপোজালে ম্যাস ডিলিশন, মানে ভর্তি ডিলিশন হয়ে যাচ্ছে। যেই অ্যাডজুডিকেশনে কাগজ জমা পড়েছে অধিকাংশ সেই ভোটারদের নাম বাদ যাচ্ছে, শুধু ডিলিশন হচ্ছে, ইনক্লুশনের কোনো নেই। ইনক্লুশন হচ্ছে ফর্ম 6-এর মাধ্যমে ইললিগাল ভোটার্সদের ঢোকানো হচ্ছে। এইটা আমাদের বলা ছিল। এই বিষয়টা এত সিরিয়াস হয়ে যাচ্ছে, ইট ইজ অফ গ্রেভ কনসার্ন, এবং ইট ইজ হিটিং এট দ্য ডেমোক্রেসি। সামনে গণতন্ত্রের একটা পরীক্ষা, মানুষ ভোট দিতে চায়, এবং সেই ভোটাধিকার কেড়েও নিচ্ছেন, আর যাদের হাতে দিচ্ছেন তাদের এই অধিকার নেওয়ার কথাই নয়। ভারতীয় জনতা পার্টির এই ষড়যন্ত্র ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ছত্রছায়া সিইও অফিসের মাধ্যমে, যিনি পুরোপুরি আমাদের সামনে অস্বীকার করেন, অসহায় বোধ করেন, এবং বলছেন তার হাতে কোনো ক্ষমতা নেই। মেদিনীপুর, সন্দেশখালী, এগুলো নিয়ে, এগুলোতে কতগুলো জমা পড়েছে তার কোনো তথ্য? মুর্শিদাবাদ আমরা যেটুকু পেয়েছি, যারা সত্যি ওখানে অ্যালার্ট, যারা গণতন্ত্র প্রিয় মানুষ, তারা বলছে মুর্শিদাবাদ প্রায় 200টা ফর্ম, তো 50টা করে যদি আর 4 জন কই আসেনি, তো একজনই তো বস্তা করে এলো। মেদিনীপুরে 800টা ফর্ম 6, সন্দেশখালী 2000, কাপুরুষ
লড়তে জানে না, ভোটার লিস্ট ম্যানিপুলেশন করছে, ইভিএম ম্যানিপুলেশন করব, শুধু ম্যানিপুলেশন দিয়ে মানুষের ভোট কেড়ে নেওয়ার মধ্যে দিয়ে একটা বাংলার তারা মনে করছেন সিট তারা পাবেন। আর অন্য যে কোনো বাইরে জায়গায় আজকে খণ্ডযুদ্ধ দেখলাম আমরা, যে মানে তৃণমূলের যে কোথায়? সিইও অফিসের বাইরে, সেখানে প্রচুর পরিমাণে মানুষজন গেছিলেন, বিজেপির সমর্থকরা বাঁশ টেনে তুলতে পারেননি, তুললে ওই বাঁশ দিয়েই মারপিট হতো। এরকম একটা খণ্ডযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে সিইও অফিসের বাইরে। দেখুন, এই বিষয়টা এই জায়গায় পৌঁছে তো দিয়েছে, অবশ্যই এই জটিলতা তার দায়িত্ব নিতে হবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং সিইও অফিস এখানে ওয়েস্ট বেঙ্গল। কিন্তু আসলে গতকালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন পৌঁছে গেছে তার সমর্থনে সমর্থকরা পৌঁছেছেন, ওখানে স্লোগানিয়ারিং হয়েছে অবশ্যই, কারণ এই কারচুপি যেটা চলছে, ভোটার লিস্ট ম্যানিপুলেশন যেটা চলছে, অবৈধ কাজ যেটা চলছে সিইও অফিসের ওইখানে চলছে, এটা তো আশ্চর্যের বিষয়। ফলে ওখানে স্লোগান ইত্যাদি হয়েছে। এবার ভারতীয় জনতা পার্টি তো তাদের টেরও নেই কী নিয়ে বিষয়টা বলা হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে যাও গিয়ে হল্লা করো, হল্লা করতে হাল্লা পার্টি, তো হাল্লা পার্টি, গুন্ডা পার্টি, ওরা ওটাই জানে। পারলে এবার ওই কাঠ বাঁশ তুলবে, বোতল ফেলবে, পাথর ফেলবে, এছাড়া ওরা জানেটা কি। ওখানে শুভেন্দু অধিকারী এসছেন, নিশ্চয় বলেছেন আমি বেরোবার পরে তোমরা হাল্লা করো, একটু টিভি একটু দেখে নেবে যে ভারতীয় জনতা পার্টি হাল্লা করছে। কত লড়াই করছে, কার লড়াই? এটা কার জন্য লড়াই? মানুষের ভোট অধিকার যেটা বাদ যাচ্ছে তার জন্য কি তারা স্লোগান দিচ্ছিল না। তাদেরকে বলেছে স্লোগান দাও, তারা জানেই না কোনো, এবং তারা বিজেপি মাঠে ময়দানে নেই, এসআইআর এর মানুষের পাশে নেই, ভোটার লিস্টে নাম বাড়ছে তাদের কিছু এসে যায় না, ভোটার লিস্টে নাম ঢোকানোর জন্য তারা ব্যতিব্রস্ত অবৈধ ভোটারের। দিদি, আজকে শুভেন্দু অধিকারী নির্বাচন কমিশনে গিয়েছিলেন, যেটা নিয়ে এর আগেও তারা দিল্লিতে গিয়েছিলেন সুকান্ত মজুমদার সহ। তারা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি খুনের হুমকি দিচ্ছেন, সেটা কেন্দ্রীয় বাহিনী এবং বিজেপি কর্মী সমর্থকদের, এবং তার জন্য ওনার প্রচার বন্ধ করা হোক, যেটা দিল্লিতে গিয়েও মুখ্যমন্ত্রী কোথায় খুনের হুমকি দিয়েছে? মুখ্যমন্ত্রী কবে খুনের হুমকি দিয়েছে? মুখ্যমন্ত্রী রাজনৈতিকভাবে সকলকে সচেতন করছে। আরে হুমকিটা দিলীপ ঘোষের কাছ থেকে শিখবেন, শুভেন্দু অধিকারীর কাছ থেকে শুনবেন, অর্জুন সিং এর কাছ থেকে শুনবেন, রাহুল সিনহার কাছ থেকে শুনবেন। যেই বাড়িতে আমরা এখন বসে আছি, যে পলিটিক্যাল অফিসে, এই বাড়িতে তো হামলা করেছিল, বাহবা দিয়েছিল, বললো বাড়িটা উড়িয়ে দেওয়া ছিল উচিত ছিল বোম দিয়ে। কারা বলেছিলেন? বিজেপি নেতারা, বিজেপি ক্যাডারদের বলেছেন যে তোমরা বোম দিয়ে উড়িয়ে দিলে না কেন ওই বাড়িটাকে, ওটাই যথেষ্ট হতো 14 মার্চ 2026-এ। তারা আবার কথা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় হুমকি দিয়েছে। যারা হুমকি দেয় না তারা সবসময় কানে হুমকিই বাজে তাদের, এবং তাই শোনে, নিজেদের হুমকিটাই নিজেরা শুনছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সচেতন করছেন, সচেতন করবে না? মহিলাদের ভোটারদের নাম বাদ গেল কেন? মহিলারা প্রশ্ন করবে না? মহিলাদের ভোটার অধিকার কেড়ে নিলে কেন মহিলাদের নাম বাদ যাচ্ছে? বিয়ের আগের নাম, বিয়ের পরের নাম, বিয়ের আগের ঠিকানা, বিয়ের পরের ঠিকানা। হঠাৎ করে মহিলাদের এত সংখ্যায় ভোট বাদ গেল যে মেল ফিমেল জেন্ডার রেশিওটা পাল্টে গেল বাংলায়। ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে, তো ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে, সেটা ভাষা নিয়ে হচ্ছে, জাতি নিয়ে হচ্ছে। ভারতীয় জনতা পার্টি এগুলোই তো ঢোকাচ্ছে। তা মহিলাদের তারা বাদ যাবেন, মহিলারা প্রতিবাদ করবেন না, চুপচাপ বসে থাকবে? তাই দিদি তাদেরকে বলেছেন, তাদেরকে সচেতন করেছে যে দেখো তোমাদের নামগুলো বাদ যাচ্ছে, সাধারণ মানুষ, তাকে তো সচেতন করতে হবে, তাকে তো বলতে হবে প্রতিবাদ করবে তোমরা। নিশ্চয় তারা প্রতিবাদ করবেন। খুন আবার কবে বলেছে? খুন করে আমাদের কি লাভ হবে? ভোটের অধিকার কাড়বে? খুন করে কে? কাপুরুষরা করে, আমরা করি না। পলিটিক্যাল ব্যাটেল, যুদ্ধ সংগ্রাম পলিটিক্যালি লড়ুন, কিন্তু ভারতীয় জনতা পার্টি তো সেই লাইনে নেই। তারা তো ওই 2011-এর আগে যে 34 বছরের সন্ত্রাস রাহাজানির যে বামপন্থী সরকার ছিল এবং দল ছিল, ঠিক তার আরেকটা টু সাইডস অফ দ্য সেম কয়েন। ফলে বাম থেকে রাম থেকে বাম ইন্টারচেঞ্জ করাটা খুব ইজি হয়ে যায়। একটা দেখা যাচ্ছে প্রপোনেন্টস অফ ভায়োলেন্স। এই নামবাদের প্রেক্ষিতে বা
অ্যাডের ক্ষেত্রেও দেখতে পাওয়া যাচ্ছে যে প্রচুর সংখ্যালঘু নাম অন্তত মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর থেকে প্রায় প্রত্যেক দিন বাদ পড়ছে বেশি করে। সংখ্যালঘু মহিলা, হ্যাঁ, তারা কিন্তু বারবার বিশেষ সম্প্রদায়ের দিকে টার্গেট করেছেন। এবং আপনি এক একটা, যেখানে ধরুন মুসলিম ডমিনেন্ট যেখানে পপুলেশন আছে, ভোটারের সংখ্যা, সেখানে তাদের কাগজ থাকা সত্ত্বেও নাম দু রকম করেছে, বাদ কিংবা অ্যাডজুডিকেশন। এবার চলো 1 লক্ষ 1.5 লক্ষ অ্যাডজুডিকেশন কবে শেষ হবে? এই চালাও যেখানে দেখছি। এবং এই যে ফর্ম 7, ভারতীয় জনতা পার্টি ফর্মটা শুধু ভোটার লিস্ট খুলছে, ফর্ম 7 ভরছে, ওই মুসলিম নাম দেখছে আর ফর্ম ভরছে। আমরা কলকাতাতেও এটা ধরেছি, ওরা করছে। এবং সেখানে তো করছে জেলায় ভোটার, ওরা কিন্তু বৈধ ভোটার, তারা বুঝতেই পারছে না, সমস্ত কাগজ থাকা সত্ত্বেও তাদের নাম বাঁচাচ্ছে। আর এইদিকে বিজেপি একজন লিডার আছে সিইও অফিসের সামনে, সে বলছে, এইটাও দেখে নিন তো, আমি আপনাদেরকে পাঠিয়ে দিচ্ছি, একটু যদি এটাও ভিডিও দেখে ধমকাচ্ছে, দেখুন, হুমকি দিচ্ছে যে বিএলএদের নাকি সাংঘাতিকভাবে মারবে। এবং প্রথম যে ওই প্রতিবাদী মহিলা বিএলও আছে তার উপরে অ্যাটাক করবে। ইনি অ্যাটাক করেছিলেন, কুশল পান্ডে তার নাম। সুতরাং খুব ভালোভাবেই আমরা জানি যে কে এই আসলে এই ভ্যান্ডালিজম, মারো পিটো এই সমস্ত করছে। এইগুলোকে রক্ষা করছেন আপনারা বিজেপি। আর উপরন্ত দিদির উপরে বলছেন, তিনি নাকি, দিদি তো হুমকি দেওয়ার প্রয়োজন নেই তো, দিদিকে সবাই ভালোবাসে, সমর্থন করে, উনি কেন এগুলো বলবেন? এবার এটা দেখে নিন, নাহলে আমি মোবাইলে চালিয়ে নেব। এই যে সিইও অফিসের সামনে এই যে কুশল পান্ডে আইডেন্টিফাইড, এখন মডেল কোড অফ কন্ডাক্ট চলছে। ইলেকশন কমিশন কগনিসেন্স নেবে না কেন? সিউমোটো আপনি দেখবেন না কেন? কারা এই রকম ভায়োলেন্ট কথাবার্তা বক্তব্য রাখছে? প্লে করে দেখুন 3 মাস ধরে আমরা পিটিয়ে উঠিয়ে দেবো, আমরা অবস্থান করবো না, আমরা পিটাবো, পিটাই করে উঠিয়ে দেবো ওদেরকে। দেখছি পুলিশ কত বাঁচাবে ওদেরকে। এখন আরো কে লাগাচ্ছে? এটা হচ্ছে কোয়ালিফাইড গুন্ডা, মানে পোস্ট গ্রাজুয়েশন হয়ে গেছে গুন্ডামি করতে। ওই যে বিএলওরা যারা প্রতিবাদ করছেন, এবার বুঝলাম ওই প্রতিবাদী বিএলওদের নাকি এক্সেট্রা করবে, একদম কোয়ালিফাইড, সার্টিফিকেট দিয়ে দিয়েছে তার হাতে। বিশেষ একটা বিজেপি ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণ পেয়েছে কথাবার্তা এবং সেটাকে ফিজিক্যালি ইমপ্লিমেন্ট করার জন্য। এরা করছে সিইও দফতরের সামনে। তাহলে এত আজে বাজে কথা, এইগুলোতে কগনিসেন্স কেন নেওয়া হচ্ছে না? ভারতীয় জনতা পার্টি এই যে বলল যে সোশ্যাল মিডিয়াতেও ভারতীয় জনতা পার্টি যে নানান রকম উক্তি যেগুলো করছে, এগুলো সিইও দফতর বলেছিল এবার সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোতে সারাক্ষণ তীক্ষ্ণ নজর থাকবে। কি নজর? না मैं सुन सक रहा हूं, मैं ना देख सक रहा हूं, ना मैं बोल सक रहा हूं, না শুন বুড়া, না বল বুড়া, না দেখ বুড়া। কি হচ্ছে এটা? কিছুই হচ্ছে। এন্ড রেজাল্ট 0, ফর্ম 6, নো ফুটেজ, নো রেজিস্ট্রেশন, মানে লক্ষ লক্ষ কাগজ জমা পড়ছে। ওই বস্তাগুলোতে বোম ঢুকলেও বোম ঢুকিয়ে দেবে, যে কোনো কাগজ মানুষ জমা দিতে পারে। এইগুলো কি এত? শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া এই নতুন অফিসে শিফটিং এর পিছনে কারণটা কি এটাই ছিল, যাতে সুন্দরভাবে অবাধভাবে এই কাজটা করা যায়? এই কাজ যাতে, যেটা সিইও পুরনো অফিসে হতে পারছিল না, সেটা কি তাই জন্যে এই নতুন অফিসে করা আছে? গঙ্গাধারে বেশ সুন্দর করে শান্ত শিষ্ট পরিবেশে এই সুন্দর এই কাজগুলো করা যায়, সেই জন্য কি এই নতুন জায়গা পাওয়ার জন্যে তারা ব্যাকুল ছিলেন? এটা কিন্তু অন্যায় হচ্ছে। এপ্রিল মাসে আবার শুরুতেই আসছেন নরেন্দ্র মোদী বাংলায়। তিনি আসবেন, আমরা এটা প্রতিনিয়ত, মানে তিনি প্রমাণ করে দিচ্ছেন যে বাংলার কথা আমার মনে পড়ে না সারা বছর,
5 বছর আমার মনে থাকে না, কিন্তু নির্বাচন এলে আমি বাংলাকে খুব মনে করে চলে আসি, জয় মা কালী বলি, এবং তখন বাংলা ভাষাতে বলারও চেষ্টা করি। কিন্তু তার সাথে সাথে হঠাৎ করে বলে ফেলি যে আপনারা সবাই বাংলাদেশি, বাংলা ভাষাটা বাংলাদেশি, পিটিয়ে দিতে হবে যারা হচ্ছেন মাইগ্রেন্ট ওয়ার্কার্স, পরিযায়ী শ্রমিক। আর এইসব কথাগুলো শুনবো আমরা তার পরিপ্রেক্ষিতে আবার বলবো, কিন্তু বাংলাকে তারা ভালোবাসেন না। এই কথাটা চলেই আসে এবং বাংলার মানুষ সেটা জানে। বহিরাগতরা আসবে, বহিরাগতরা যাবে, বিশ্বাস করুন। তার আসা যাওয়া নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। বাংলায় প্রশ্ন করে যে নির্বাচন এলে তারা আসেন, তারপরে এই বাজেটে তো এই বছরের কেন্দ্রে যে বাজেট করলো, কি দিল বলুন তো? একটা ট্রেন, 2টো স্টপেজ, এটাই বাংলার প্রাপ্য। আর 100 দিনের টাকা, বাংলার গরিবের ঘরের টাকা, পানীয় জলের টাকা সমস্ত বন্ধ। কি পেল? বাংলা বাজেটেই কিছু পেল না। এরা কি প্রতিশ্রুতি দিয়ে? অন্নপূর্ণা ভান্ডার অন্য রাজ্যে হয় না, এই রাজ্যে নাকি ওরা করতেন। তা উনি বলবেন, আবার আপনারা আমাকে ঘুষপেটিয়া বলবেন, আমাকে বলবে আমরা অনুপ্রবেশকারী, এইগুলো শুনবেন, হজম করবেন, তারপর চলে যাবেন উনি, তারপর আমরা লড়াই করবো আবার। দুটো ইন্টাররিলেটেড প্রশ্ন। একটা, বাংলা এর আগে কোনোদিন এত বেশি ট্রান্সফার দেখেনি, আইপিএস হোক, আইএস হোক, বিডিও হোক, সব স্তর। এটা নিয়ে কি বলবেন? দ্বিতীয়, এটা নিয়েই আজকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বেঞ্চে 2টো পিআইএল হয়েছে, দুটোই খারিজ হয়েছে এবং প্রধান বিচারপতি বলেছেন যে নির্বাচন কমিশন করতেই পারে, এটাতে কোনো বেআইনি হতে নেই, অন্য রাজ্যেও যখন নির্বাচনে এটা হয়েছে। দুটো আলাদা। দ্বিতীয়টাই আগে বলি, নিশ্চয়ই আজকে প্রধান বিচারপতি কলকাতা কোর্টে বলেছেন যে এই দুটোকে খারিজ করে বলেছেন দেখুন এটা তাদের আওতার মধ্যে পড়ে, তাদের পাওয়ার্সের মধ্যে পড়ে, খুব ভালো কথা। কিন্তু আমাদের উদ্দেশ্যও ছিল যে একটা অস্বাভাবিকভাবে 395 জন অফিসার, এই যে ট্রান্সফার হওয়াটা, 5টা রাজ্যে কিন্তু নির্বাচন হচ্ছে, এর আগেও কিন্তু অন্যান্য রাজ্যে নির্বাচন হয়েছে, এর পরেও হবে, কিন্তু এই পরিমাণ ট্রান্সফার আপনি কোনো রাজ্যে দেখবেন না, হয়েছে কিংবা আগামী দিনেও হবে। এটা অস্বাভাবিক মনে হলো এবং রাজ্য সরকারকে অপমান করার জন্য এটা উদ্দেশ্য নিয়ে করা হলো, এইটা একটা নেগেটিভ তৈরি করানো হলো এবং আইএস আইপিএস কিংবা যে অফিসারের মধ্যে ভেদাভেদ তৈরি করা একটা চেষ্টা। আপনি দক্ষ, আপনি অদক্ষ, আপনি আমার প্রতি অনুগত্যা, আপনি তার প্রতি অনুগত্যা, এই যে বিভাজন, এই যে বিভ্রান্তি তৈরি করছে, এর জন্যে আমরা কোর্টে গেছি। মহামান্য আদালত ঠিকই বলেছেন যে তাদের পাওয়ার্সের মধ্যে আছে ইলেকশন কমিশন, তারা কিন্তু এরকম রদবদল করতে পারে। এই রদবদলের মধ্যে আমরা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে বলছি আর কতটা দুর্বল হয়ে যাবে না, কতটা দুর্বলতা দেখাবেন ভারতীয় জনতা পার্টিকে প্রতি। আপনি যে অফিসারগুলোকে আনছেন, আমরা তখন দেখাচ্ছি অমুক পুলিশ অফিসার অবজার্ভার, বিহারে যিনি বিজেপি নেত্রী তার স্বামী, অমুক একজন অবজার্ভার আপনি দিয়েছেন অমুক রাজ্যে তার কোনো বিজেপি নেতার আত্মীয় স্বজন। আমরা এই লিঙ্কটা খুঁজে পাচ্ছি, যখন এই লিঙ্কটা খুঁজে পাচ্ছি তখনই আমরা বলছি জিনিসটা অস্বাভাবিক। 395 জন অদক্ষ ছিল, অ্যাবসলিউটলি ইনকেপেবল, তার মধ্যে কয়েকজনকে আপনি নিয়ে নিলেন অন্য রাজ্যে, ওখানে তাদের দক্ষতা তারা দেখাবেন অ্যাজ অবজার্ভার কিংবা অন্যান্য ইলেকশন কাজে, ওইখানে দক্ষ এইখানে অদক্ষ। এটা অদ্ভুত লাগলো। আসলে ওই কিছুটা হলেও মানে রাষ্ট্রপতির শাসন, যেটা একটা খুব স্বপ্ন ছিল 2016 থেকে, এইটা মানে অতৃপ্ত ওই জায়গায় থেকে গেল, সেটা সফল হয়নি। কত চেষ্টা বাংলায় যদি রাষ্ট্রপতি শাসন করা যায়, করলো না। এটা একটা সিনথেটিক, এটা অর্গ্যানিক নয়, একটা সিনথেটিক আর্টিফিশিয়াল একটা রাষ্ট্রপতি শাসনের মধ্যে দিয়ে তারা কিন্তু ওই ধরনের আমেজ এবং মহল, যেটাকে বলে হিন্দিতে, তৈরি করেছে। এটার প্রতি আমরা অপমানিত, তাই আমরা প্রতিবাদ করলাম। এই সবের বিরুদ্ধে আমরা লড়তেই থাকব। কেন বাংলাকে আর তৃণমূল কংগ্রেসকে এত পরীক্ষা দিতে হয়? কেন?
কেন সমস্ত ইনস্টিটিউশনসগুলো এত ফ্রেজাইল হয়ে যাবে, এত দুর্বল হয়ে যাবে? সকলেই যাতায়াত চলছে, নেতারা তো আসছেন, বিভিন্ন প্রতিষ্ঠানও আসছে, ওই অন্যান্য রাজ্যে তো যান না। তাই জন্যে যখন বলেছে অন্য রাজ্যে এরকম হয়নি, অন্য রাজ্যেও তো লজিক্যাল হয়নি। অন্য রাজ্যে এরকম শিশু জন্মায়নি যার নাম লজিক্যাল ডিসক্রেপেন্সি। কেন করতে হলো 60 লক্ষের জটিলতা? না করলে তো আপনার যে কয়েকটা আপনাদের আনম্যাপ নিয়ে চিন্তন, সেটা নিয়ে সুন্দর করে অ্যাডজুডিকেশন হয়ে যেত। কিন্তু না, সেটা 60 লক্ষ করতে হবে, এতগুলো বাদ দিতে হবে, 1 কোটিকে বাদ দিতে হবে। এইগুলোই আমাদের অস্বাভাবিক, পরিষ্কারভাবে বলছি। এবং তাই জন্যে আমরা বলেছি যে এই ট্রান্সফার্সগুলো কিন্তু করাটা একটা অন্য অপটিক্স কিংবা ন্যারেটিভ জেনারেট করেছে অল ওভার ইন্ডিয়া। তারা দেখানোর চেষ্টা করছে এইগুলো প্রয়োজন ফর ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন। ট্রান্সফার নিয়ে আরেকটা প্রশ্ন, কানেক্টেড প্রশ্ন। শুভেন্দু অধিকারী বলছেন কয়েকজন অফিসারদের নাম নিচ্ছেন, মনোজ ভার্মা, বিনীত গোয়েল, জাভেদ সামিম, যাদের ট্রান্সফার করা হয়েছে, তারা কিন্তু বদলি হওয়ার পরেও সরকারের জন্য কাজ করছে, বিজেপি নেতাদের ফোন ট্র্যাক করছে, এমনকি সিআইডি বিজেপি নেতাদের ডেকে পাঠাচ্ছে। যে বিজেপি নেতা রাকেশ সিংহ জেলে রয়েছে, তার বিরুদ্ধে হেয়ারস্ট্রিট থানায় এফআইআর হচ্ছে। দুটো কথাই এখানে বলা। ভারতীয় জনতা পার্টির বাংলার বিজেপির যিনি সভাপতি একসময় যেমন বলেছিলেন, এসআইআর ইজ বিজেপি আর বিজেপি ইজ এসআইআর, দুটোই কানেক্টেড। তখনই আমরা তার আগেও বলতেছিলাম যে বিজেপি এর সবের পিছনে আছে, ওই এতগুলো বাদ দেয়া ইত্যাদির মধ্যে। ঠিক সেইভাবে এই সমস্ত ট্রান্সফারের পিছনেও কিন্তু বিজেপি রয়েছে। তাদের এত মাথা ব্যথা কেন? তাহলে তার এত মাথা ব্যথা কেন সেটা উনি বলছেন কেন? যে কে কোথায় কি করছে, কি বললেন আপনি? মানে যারা পেগাসিস করলেন তারা আমাদের পেগাসিসের টাইপের মানে অভিযোগ দিচ্ছেন এখানে। পেগাসাসের কি হয়েছে কেন্দ্র সরকার একটু বলুক না। যখন আপনারা স্নুপিং করছিলেন, সবাইকার চর মানে কান পেতে শুনছিলেন, আর ওই পেগাসাস নিয়ে আর কিছু হলো না। আর তারা ওইভাবেই ভাববেন অন্যায় হচ্ছে। আর আমরা মানে আসলে রীতিমতো বিব্রত হয়ে গেছে। গতকালকে এই সমস্ত ত্রুটিগুলো ধরা পড়েছে। তো কিছু মানুষ তো আছে, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকালকে বলেছেন, তারা তাদের মেরুদণ্ড বিক্রি করে দেননি। এখন যারা বিক্রি করেছেন তারা এই সমস্ত কথা বলবেন। আমরা বিক্রিও করিনি আর ওয়াশিং মেশিনও যাইনি। লিয়েন্ডার পেস আজকে দিল্লিতে বিজেপিতে যোগ দিয়েছে। তিনি আগে কিন্তু তৃণমূলে ছিলেন, একসময় তৃণমূলে যোগ দিয়েছেন। এটা তার নিজস্ব ডিসিশন। আচ্ছা, কোচবিহারে বিজেপি প্রার্থী, কোচবিহার দক্ষিণে তিনি প্রচার করতে যাচ্ছিলেন, সেখানে অভিযোগ হচ্ছে যে তার গাড়ি ভাঙচুর হয় এবং আপনাদের বিরুদ্ধে অভিযোগের দিন যে লাঠি সোটা নিয়ে গাড়ি টাড়ি ভাঙচুর করে দেওয়া হয়েছে। বিজেপি প্রার্থী প্রচার করছিলেন কোচবিহার দক্ষিণে। দেখুন, আমি বলে দিই একটা উদাহরণ দিয়ে। 14 মার্চ 2026 যখন আমার বাড়ির সামনে যখন ভায়োলেন্সটা হয় না, আমি নিজে দেখেছি তাদেরকে পাথর তুলে নিজের বাসে কাঁচটা ভাঙতে। এদের এই কোনো স্টেটমেন্ট আমি বিশ্বাস করি না। তারা নিজে তুলে নিজের গাড়ি নিজের এই কাঁচগুলো ভাঙে আর তারপর বলে তৃণমূল কংগ্রেস করেছে। তৃণমূল কংগ্রেসের কত ভালো পজিশন, ওখানে জয় জয়কার হবে, এত উন্নয়ন হচ্ছে, এত কাজ হচ্ছে। দিদি ঘুরে গেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘুরে গেছেন, ওখানে তাবর নেতা আছে, ঘাবড়ে গেছে। হেরো বিজেপি। দিদি, চাঁচলে পঞ্চায়েত সদস্যার স্বামীকে বেধড়ক মারধর, কংগ্রেস অভিযোগ করছে তৃণমূলের বিরুদ্ধে, তৃণমূলের গুন্ডা বাহিনী এই কাজ করেছে। দেখুন, অভিযোগ করাটা খুব ইজি। অভিযোগ, অজুহাত, ডান হাত বাঁ হাত ডান হাত, অজুহাত ওই রকমই ধরতে হবে। অভিযোগ করতেই থাকুন, অভিযোগ নিয়ে তারা ব্যস্ত থাকুন, মারপিট যেন না হয়। কেন? এমসিসি তো পড়েছে, এবার ইলেকশন কমিশন এটা দেখেনি। ইলেকশন কমিশন তো বলেছে এটা সবটা দেখে নেন। আমি তো অবাক হয়ে যাই সেদিন ইলেকশন কমিশনের প্রেস কনফারেন্সে উনি বলছেন कोई तो मरा तो नहीं, মানে আর উই ওয়েটিং ফর ডেথস টু হ্যাপেন। মুর্শিদাবাদ শামশেরগঞ্জের ঘটনা বলতে গিয়ে জঙ্গিপুরে কই তো নেই মারা, মানে তাই জন্য তারা নাকি ল অ্যান্ড অর্ডার খুব দারুণভাবে কন্ট্রোল করে। আই থিঙ্ক এই প্রশ্নটা কিন্তু আপনাকে ইলেকশন কমিশন করতে সত্যি আমাদের বলা উচিত নয় না, কারণ আমিও তো একজন প্রার্থী। এই প্রশ্নগুলো উত্তর আমি দেব না, চার্জও করব না। কিন্তু আমরা জানি
এমসিসি আছে, এই তো কলকাতা হাইকোর্ট বলে দিয়েছে তাদের আওতায় পড়ে এই সমস্ত। যখন তাদের আওতায় পড়ে তাহলে এই প্রশ্নটা তারাই উত্তর দেবেন যে এই ঘটনাগুলো যেগুলো হচ্ছে তার এনকোয়ারি হচ্ছে কিনা এবং কারা এটা করছেন। আমার একটাই প্রশ্ন হচ্ছে, দেবাশিস কুমারের সম্পত্তি হিসাব তলব করছে ইডি, কিন্তু সময়টা হচ্ছে নির্বাচন যখন হলো তখনই তলব করছে, এটার মধ্যে উদ্দেশ্য রয়েছে কিছু? এটা দেখলাম দেবাশিস কুমার তিনিও বলেছিলেন যে নিশ্চয়ই এটি রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই এই ভোটের সময় রাসবিহারীর তিনি প্রার্থী পুরো দমে প্রচার করছেন, একজন অত্যন্ত সাকসেসফুল বিধায়ক, ডাইনামিক বিধায়ক, আবার কোথাও তো একটা খামচে দিতে হবে, সেই চেষ্টা উনি নিজেও বলেছেন। উনি নিজে কেসটা দেখেও নিচ্ছেন আর লড়েও নেবেন। এগুলো হচ্ছে আনফর্চুনেটলি, মানে এটা লেভেল প্লেয়িং গেম নয়, যেটাকে বলে না, একটা লেভেল প্লেয়িং গেম হবে। সবাই, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই পাশে আর ওইদিকে সকলে, মানে যত অস্ত্র আছে ভারতবর্ষে প্লাস একটি রাজনৈতিক দল, সব অস্ত্রকে নামিয়ে দিয়ে খেলছে। এটা লেভেল প্লেয়িং গেম নয়। কিন্তু এইখানে আমাদের আপত্তি একটাই, যে ভোট অধিকার কেড়ে নেওয়া আর ভোট অধিকার কিছু অবৈধ মানুষের হাতে তুলে দেয়া, এইটা নিয়েই আপত্তি। আবারও ওই পয়েন্টে ফিরে আসছি যে আমাদের সিইও দফতরে ফুটেজ দরকার। 30শে মার্চ 2026, 31 মার্চ 2026 আমরা ভিডিও দেখিয়ে দিয়েছি, আপনি অফিসিয়াল ফুটেজ দিন সিইও সাহেব। এবং দ্বিতীয়ত হচ্ছে ফর্ম 6 কি জমা পড়ছে প্রত্যেকটি রাজনৈতিক দলকে দেখান, শুধু আমাদের নয়। তবে প্রশ্ন শুধু আমরাই করছি, অন্যান্যরা তো বুঝেই উঠতে পারছে না, গুণাক্ষরে বুঝতে পারছে না কি হচ্ছে। মানুষের ভোট অধিকার করছে, কে লড়ছে? মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় একা। সুতরাং ওই নামগুলো দরকার। তা এত লুকোনোর কি আছে? জিনিসটা ট্রান্সপারেন্ট হবে না কেন? অস্পষ্ট, সবটাই অস্পষ্ট শেষ অবধি। এই নমিনেশন দেওয়ার সময় এসে গেছে, আপনার লাস্ট ডেট যদি সেকেন্ড ফেজের 9 তারিখ আর ফার্স্ট ফেজের 6 তারিখ হয়, তারপর তো আপনি ভোটার লিস্ট ফ্রিজ করে দেবেন কি করে? তারপর এই তড়িঘড়ি, এই তাড়াতাড়ি কিসের? এই তাড়াটা কিসের? ওই আগে ঢোকানোর জন্য। কারণ 6 তারিখ আর 9 তারিখে ভোটার লিস্ট তারা ফ্রিজ করে দেবেন, আমরা সব বুঝতে পারছি। তিনি বিজেপির থার্ড ক্যান্ডিডেট লিস্ট বেরিয়েছে এবং দেখা যাচ্ছে যে বাস, এটাই লাগে। একাধিক ক্যান্ডিডেটের নাম মানে প্রার্থী চেঞ্জ করা হয়েছে বিক্ষোভের জন্য, মানে তারা বাধ্য হয়েছে ভোট লিস্টে। ভারতীয় জনতা পার্টি, তার সংগঠন, তাদের বিভিন্ন নেতৃত্বের বিভিন্ন লবি, বিভিন্ন লবির বিভিন্ন প্রার্থী, সেটা আমার মনে হয় মানে এটা আমার রুচির মধ্যে আসে না। কিন্তু এটা অনেক দিন আগেই আমরা বলেছিলাম, অনেক নেতা, অনেক লবি, গোষ্ঠীদ্বন্দ্ব নিজেদের মধ্যে, প্রত্যেকটি লবির একটা প্রত্যাশা যে তার পরিচিত ক্যান্ডিডেট হবে, ফলে রদবদল হচ্ছে। দুটো লাস্ট প্রশ্ন। একটা হচ্ছে দিল্লি পুলিশ লস্করের একজন হ্যান্ডলারকে অ্যারেস্ট করেছে, সাবির আহমদ। তাকে জিজ্ঞাসাবাদ করে দিল্লি পুলিশ দাবি করছে যে তার কাছ থেকে পাওয়া গেছে যে তারা বাংলা সীমান্ত থেকে প্রবেশ করেছিল এবং কলকাতায় বা এই রাজ্যে বসে তারা প্রথমে মডিউল তৈরি করে এবং তারপর সারা দেশে ছড়িয়ে পড়ে। এটা নিয়ে কি বলবেন? নির্বাচনের সময় দেখবেন সব কিছু যদি বাংলার সঙ্গে কানেক্ট করতে পারে, এইদিকে বর্ডার সিকিউরিটি ফোর্স কাজ করবে না ঠিক করে, যদি বলেন ভারতীয় বাংলাদেশ বর্ডার, যেটা পশ্চিম বাংলাকে স্পর্শ করছে, আর ওইদিকে কাশ্মীরের ওখানে বর্ডার গার্ড করতে পারবো না, ওখানে পেহেলগাঁও তো ঢুকে যাবে উগ্রবাদীরা, ঢুকে মেরে মারবে ভারতীয় নাগরিককে, পর্যটকদের মারলো, ফিরেও গেল, কিন্তু কিছু হলো না। দিল্লি রাজধানী অবধি চলে এলো, এখন লস্করকে ধরলাম, এই করলাম, এবং তার বাংলা কানেকশন, যেহেতু বাংলা নির্বাচন, ওই দিল্লিতে চলে এলো টেরোরিস্ট, ওখানে ব্লাস্ট হলো, পার্লামেন্টের উপর আক্রমণ হলো, পার্লামেন্টের ভিতরে ঢুকে গেল অন্য একজন এমপির পাস নিয়ে। দিল্লি কি সিকিউর? আমাদের বর্ডার্স কি আদৌ সিকিউর? শুধুমাত্র আইপিএস আইএস বা ভিডিওদের নয়, যেটা দেখা যাচ্ছে যে কমিশন নিজের ঘরেও ট্রান্সফার করছে, মানে 4 জন কর্তাকে ট্রান্সফার করা হয়েছে, অর্থাৎ তারাও কিন্তু নিজেদের ট্রান্সফার করছে। কি বলবেন?
তারা তাদের উপর আস্থা রাখলেন না, এটা যাদের উপর আস্থা রাখলেন না ট্রান্সফার করলেন এই সময়, তাহলে পরে নিশ্চয়ই তার যে অফিসার্স আছেন তাদের প্রতি একটা অপমান। তবে আমি বলবো না এটা ইন্টারনাল, নিশ্চয়ই তারা জানতে ইচ্ছুক যে কেন ট্রান্সফার করা হয়েছে। সবটাই খুব র্যান্ডম, এবং হয়তো কিছু কিছু নির্দেশ যদি তারা না শোনেন তাহলে পরে ট্রান্সফার হয়ে গেল কি না আমরা আনুমানিক এই কথাটা এই জন্যে বলছি, কারণ আগেও বলেছি যে মেরুদণ্ড যদি না বিক্রি করে তাহলে আপনি ট্রান্সফার হয়ে যাবেন। হয়ে গেছে, বাংলা বলে শেষ করো। বাসা হয়ে গেছে, আর নয়, চলো আর প্লিজ নয়। ওরে সঞ্জয়